হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড ক্লাস 12 সেমিস্টার 4 এর আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। অলরেডি লাস্ট ভিডিও যেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে কারেন্ট অ্যাসেটস কারেন্ট লাইবিলিটি রিলেটেড এন্ট্রি কীভাবে করতে হবে, কোনটা অ্যাড হবে কোনটা লেস হবে, সেই সমস্ত জিনিসগুলো আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সেটা তোমাদের হেল্পফুল হয়েছে। এবার অপারেটিং অ্যাক্টিভিটিসের জন্য আরও একটা প্রশ্ন করাচ্ছি, যে প্রশ্নটা তোমাদের খুব হেল্পফুল হবে, খুব ইম্পর্ট্যান্টও প্রশ্নটা। যদি অপারেটিং অ্যাক্টিভিটি রিলেটেড কোনো প্রশ্ন হয় করতে হয় এক্সাম হলের জন্য, তাহলে কিন্তু এই প্রশ্নটা 5 মার্কসের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যে প্রশ্নটা করব 216 নম্বর পেজ আর 216 পেজের কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নটা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সলভ করে দেখাবো কীভাবে সলভ করতে হয়। তো ফার্স্ট যে প্রশ্নটা আমাকে দিয়েছে, মনিকা লিমিটেড রিপোর্টেড আর নেট প্রফিট অফ 15,000 ফর দ্য ইয়ার এন্ডিং 31st মার্চ 2025 আফটার টেকিং দ্য ফলোয়িং কনসিডারেশন। তো এখানে আমাকে কিছু ফলোয়িং কনসিডারেশনের পরে আমাকে নেট প্রফিটটা বলেছে। ওকে, এবার আমাকে এখান থেকে এইখানে ফার্স্ট কী করতে হবে, এই যে নেট প্রফিটটা আমাকে দিয়েছে, সেই নেট প্রফিটটাকে ধরে আমাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এখানে কিছু ডেপ্রিসিয়েশন আছে, অ্যামোর্টাইজেশন অফ গুডউইল আছে, লস অন সেল অফ মেশিনারি আছে, এই জিনিসগুলো ইনকর্পোরেট করতে হবে। অ্যাডিশনাল এর সঙ্গে আরও যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি আরও কিছু দিয়ে দিয়েছে। তো এই সব কটা মিলিয়ে প্রশ্নটা কিন্তু একটা কম্প্যাক্ট প্রশ্ন অপারেটিং অ্যাক্টিভিটি শেখার জন্য। তাহলে কীভাবে এর সলিউশন হবে সেটা একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব, দেখে নেব। তো সবার প্রথম আমরা যেটা লিখবে, তোমরা যেটা স্টার্ট করছিলে সেটা তোমরা স্টার্ট করছিলে ফ্রম পিএল অ্যাকাউন্ট থেকে। তোমার এখানে কিন্তু এই যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নে তোমাকে পিএল অ্যাকাউন্ট বলে দেয়নি, এখানে তোমাকে ডাইরেক্টলি নেট প্রফিটটা বলে দিয়েছে। তো তোমরা এখানে স্টার্ট করবে নেট প্রফিট দিয়ে, নেট প্রফিট ফর দি ইয়ার বলে। তো আউটার কলামে দিয়ে দেবে 15,000। তো নেট প্রফিটটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে 15,000, সেটা তোমরা এখানে বসিয়ে নাও। সেকেন্ড, এবার তোমাকে যেটা দিয়েছে প্রশ্নে সেটা বলছে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তো এখানে প্রশ্নটা একবার দেখে নিই। মনিকা লিমিটেড রিপোর্টেড এ নেট প্রফিট অফ 15,000 ফর দ্য ইয়ার এন্ডিং 31st মার্চ 2025 আফটার টেকিং দ্য ফলোয়িং কনসিডারেশন। তো এই যে নিচে যেগুলো দেওয়া আছে, এই নিচের অ্যাডজাস্টমেন্টগুলো করার পর তোমার এই 15,000 নেট প্রফিটটা এসছে। তাই আমরা প্রথমেই লিখে নিচ্ছি নেট প্রফিট ফর দ্য ইয়ার 15,000 টাকা। ওকে, এবার এখানে বেশ কিছু এন্ট্রি দিয়েছে, সেই এন্ট্রিগুলো তোমাকে বুঝতে হবে। প্রথম যে এন্ট্রিটা দিয়েছে দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তো প্রথম আমাকে যেটা দিল ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এবার তোমরা ভাবো ডেপ্রিসিয়েশন কি এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশনকে বলা হয় নন ক্যাশ এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশনকে কি বলা হয়, নন ক্যাশ। এবার কেন নন ক্যাশ বলছে, তো তোমরা যদি ভাবো ডেপ্রিসিয়েশন কখন হয়, কোনো একটা মেশিন যখন আমি মেশিনটাকে ইউজ করি, সেই মেশিনটা কি হয়, মেশিনের ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। দ্যাট মিনস মেশিনের ভ্যালু কিন্তু ধীরে ধীরে মেশিনটারও ইউটিলাইজেশন হচ্ছে, তার মানে মেশিনারির কিন্তু এফিসিয়েন্সি কমছে ধীরে ধীরে। এবং মেশিনারিটা যত ইউজ হবে তখন মেশিনারিটা কী হবে, ক্ষয়ক্ষতি হবে কিছু, তার ভ্যালু কিছুটা কমবে। এই যে ভ্যালু কমে যাচ্ছে বা তার যে ব্যবহার করছি আমরা, ব্যবহারের জন্য কিছু ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতিটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। এবার তোমরা যে ব্যবহার করছো এর জন্য কি তুমি কাউকে পেমেন্ট করছো? মেশিনারিটা তুমি কিনে আনলে, কিনে আনার পর যখন ব্যবহার করছো তুমি কি কাউকে পে করো না। কিন্তু এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, মেশিনের ভ্যালু প্রত্যেক বছর কমে যাচ্ছে, এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েট করি। মেশিনারি ভ্যালু কী করি, ডেপ্রিসিয়েট করি, এবং সেটা প্রফিটের এগেনস্টে চার্জ করি। সেটা কী করি, প্রফিটের এগেনস্টে চার্জ করি। বাট এই যে খরচটা হলো, এই খরচটা আমরা কিন্তু কোনো থার্ড পার্টি গিয়ে পেমেন্ট করি না। যে মেশিনটা আমারই মেশিন আমি ব্যবহার করছি, আমারই মেশিনের ক্ষয়ক্ষতি হচ্ছে, বাট সেই ক্ষয়ক্ষতির টাকাটা কি আমি অন্য কাউকে, থার্ড পার্টিকে কাউকে দিই, বাইরের কাউকে, ভাই আমি আমার মেশিন ব্যবহার করছি তুই এই টাকাটা রাখ, এরকম কিছু করি না তো। তাহলে এই যে ক্ষয়ক্ষতি বা খরচটা হয়, এই খরচটা কিন্তু ব্যবসার মধ্যেই রয়ে যায়। তাহলে এই পেমেন্টটা কিন্তু আমি বাইরের কাউকে করি না, এর জন্য এটাকে বলা হয় নন ক্যাশ এক্সপেন্সেস। কি বলা হয়, নন ক্যাশ। তো নন ক্যাশ এক্সপেন্সেস, আমার কিন্তু পকেট থেকে কোনো টাকা বেরিয়ে যাচ্ছে না। ঠিক আছে, আমার টাকাটা আমার পকেটেই রয়েছে, আমি কাউকে পেমেন্ট করিনি, টাকাটা আমার পকেটেই রয়েছে।
তাহলে যে ডেপ্রিসিয়েশন আমাকে এখানে দিয়েছে সেই ডেপ্রিসিয়েশনটাকে জন্য আমাকে কী করতে হবে, যেহেতু আমার পকেট থেকে টাকা বেরিয়ে যায়নি, তাহলে এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা পিএল অ্যাকাউন্টে চার্জ করেছিলাম এটা আমরা কি করে দেবো, অ্যাড ব্যাক করে নেবো। কী করবো, অ্যাড ব্যাক করে নেবো। ওকে, তো ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে কি করছি, অ্যাড করে নিচ্ছি। অ্যাড ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কত, 15,000 টাকা, এখানে অ্যাড করে নেবো 15,000 টাকা। নেক্সট আর একটা ডেপ্রিসিয়েশন দিয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তাহলে সেটাও আমরা এখানে অ্যাড করব। অ্যাড ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন হচ্ছে 45,000। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস, নন ক্যাশ এক্সপেন্সেস কিন্তু আমরা কি করে নিই, অ্যাড করে ফেলি। ওকে, নেক্সট আমাকে দিয়েছে অ্যামোটাইজেশন অফ গুডউইল, বা গুডউইল আমাকে কি করতে হচ্ছে, রাইট অফ করতে হচ্ছে। রাইট অফ বা অ্যামোটাইজেশন বলা হয়। তো গুডউইলের ভ্যালু আমরা কি করি, প্রত্যেক বছর সেটাকে রাইট অফ বা অ্যামোটাইজ করে দিই। তো গুডউইলের ভ্যালু যখন আমরা অ্যামোটাইজ করি, ঠিক একই রকমভাবে আমি কি কাউকে পেমেন্ট করি, গুডউইলের ভ্যালু যখন আমি কমিয়ে দিই, তার ভ্যালুটা আমরা যখন বুকস থেকে মাইনাস করি, তখন কিন্তু তার জন্য আমি আউটসাইডে কাউকে পেমেন্ট করি না, সেই টাকাটা কিন্তু বিজনেসের মধ্যেই থেকে যায়। তাহলে গুডউইলের ভ্যালু যখন অ্যামোটাইজেশন হবে, তো টাকা কি আমার পকেট থেকে বেরিয়ে গেছে, পেমেন্ট বেরোয়নি, সেই টাকাটা কিন্তু ব্যবসার মধ্যেই রয়েছে। শুধু আমরা কি করেছি, গুডউইলের ভ্যালু কমিয়ে ফেলেছি, ঠিক আছে, এবং যত টাকা কমিয়েছি সেই ভ্যালুটা আমরা পিএল অ্যাকাউন্ট বা প্রফিটের এগেনস্টে চার্জ করে ফেলি। তো যখন আমরা প্রফিটের এগেনস্টে গুডউইলকে চার্জ করছি, অ্যামোটাইজেশন করছি, প্রফিট কমছে, যেহেতু আমরা প্রফিটের এগেনস্টে চার্জ করছি, অ্যাজ এ খরচ হিসেবে দেখাই অ্যামোটাইজেশনকে, কিন্তু খরচটার জন্য আমি কিন্তু এক্সটার্নালি বাইরে কাউকে পেমেন্ট করি না। সো এটাও কিন্তু আমার নন ক্যাশ এক্সপেন্সেস। তো গুডউইল যেটা অ্যামোটাইজেশন হয়েছে সেটাও আমরা কী করবো, অ্যাড ব্যাক করবো, কারণ আমি কাউকে পেমেন্ট করিনি, টাকাটা আমার পকেটেই রয়েছে। ওকে, তো এটা আমরা কি করে দেবো, অ্যাড করে নেবো। অ্যাড অ্যামোটাইজেশন অফ গুডউইল। ওকে, কত টাকা না, 20,000 টাকা, 20,000 টাকা। ওকে, তো 20,000 টাকা আমরা অ্যাড করে নিলাম। নেক্সট লস অন সেল অফ মেশিনারি। তো নেক্সট যেটা আমাকে বলেছে লস অন সেল অফ মেশিনারি। এবার তোমরা ভাবো মেশিনারি কোন হেডে আসে। মেশিনারি যদি প্রথম প্রশ্নটা আমার যে প্রথম যে ভিডিও ক্যাশ ফ্লোর যে কনসেপচুয়াল ফান্ডামেন্টালসের যে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে আমি পরিষ্কার বলেছিলাম মেশিনারি হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটসের মধ্যে পড়ে। ফিক্সড অ্যাসেট বা ট্যাঞ্জিবল অ্যাসেটসও বলা হয়। তো সেই যে অ্যাসেটসটা রয়েছে সেটা কিন্তু আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটি, দ্যাট মিনস আমি কোনো মেশিনারি টাকা দিয়ে কিনে আনি, দ্যাট মিনস আমি কোনো মেশিনারির ওপর ইনভেস্ট করি এবং সেই মেশিনারিটাকে আমি ইউজ করি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য বা কোনো ধরনের সার্ভিসেস প্রোভাইড করার জন্য। দ্যাট মিনস একটা মেশিনারিকে আমি কিনছি মানে সেটাকে আমার উপর ইনভেস্টিং করছি, ঠিক আছে। তাহলে মেশিনারি যেটা আমি কিনে আনলাম সেই মেশিনারিটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। তার মানে মেশিনারি রিলেটেড যে কোনো আমার ট্রানজাকশান সেটা কোথায় আসবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার তোমরা ভাবো তোমরা যখন ফাইনাল অ্যাকাউন্টস করেছো তখন তোমরা কি করতে না, লস অন সেল অফ, যখন লস হতো সেটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। ওকে, তোমরা সেটা কি করতে, লসটা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে বা পিএল অ্যাকাউন্টে চার্জ করতে। তো এখানে যেটা হতো সেই কী হতো না, প্রফিটটা আমার কমে যেত, যেহেতু আমার লস হয়েছে একটা মেশিনারি সেল করার জন্য, কিন্তু মেশিনারি সেল করলে সেটাতে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসার কথা, বাট সেটা আমরা সেই লসটা কিন্তু আমরা চার্জ করছি কোথায় না, পিএল অ্যাকাউন্টে। পিএল মানেই হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটি, পিএল অ্যাকাউন্ট মানেই বেসিক্যালি আমার অপারেটিং অ্যাক্টিভিটি। তো আমার প্রফিটটা কী হচ্ছে, কমে গেছে, কিসের জন্য, লস অন সেল অফ মেশিনারিটাকে চার্জ করার জন্য। লস অন সেল অফ মেশিনারি যেটা রয়েছে সেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাওয়ার কথা, বাট সেটা আমরা চার্জ করছি কোথায় না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ওকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করার জন্য আমার প্রফিটটা কমে গেছে, লস, আমি যদি কোনো কিছু লস আমার অ্যাকাউন্টে চার্জ করি অটোমেটিকলি আমার প্রফিট কমে যায়, যার জন্য আমার কী হয়েছে, প্রফিটটা কমে গেছে। এবার আমাকে কি করতে হবে, প্রফিটটাকে বাড়িয়ে দিতে হবে। তো এই লস অন সেল অফ মেশিনারি এখানে আমরা কি করব, অ্যাড করে নেব। অ্যাড লস অন সেল অফ মেশিনারি। ওকে, কত টাকা, 5,000 টাকা অ্যাড করে নিলাম। এই যেগুলো রয়েছে
প্লাস 45,000 মানে 60,000, 60-এর সঙ্গে যদি 20 যোগ করো 80,000, 80-র সঙ্গে 5 যোগ করলে হয়ে যাবে 85,000। তো 85,000 আমরা আউটার কলামে দিয়ে দিলাম। দেন আউটার কলামটাকে যদি আমরা ব্যালেন্স করি সেটা হয়ে যাবে 85 প্লাস 15 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা, এই যে 1 লাখ টাকা বেরোলো, এই 1 লাখ টাকা হচ্ছে আমার বেসিক্যালি নেট প্রফিট আফটার এক্সট্রাঅর্ডিনারি আইটেমস। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে বেসিক্যালি আমার নেট প্রফিট আফটার ইনক্লুডিং এক্সট্রাঅর্ডিনারি আইটেম বা এক্সট্রাঅর্ডিনারি যে আইটেমসগুলো ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করে নেবার পর এটা আমার নেট প্রফিট দাঁড়ায়। ঠিক আছে, এটা 1 লাখ। এবার আমাকে বলেছে কিছু কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি রিলেটেডও এন্ট্রি আমাকে এখানে করতে দিয়েছে। তো সবার প্রথম আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে ডেটার্স। অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি হচ্ছে ডেটার্স। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমাকে দিয়েছে 35,000 টাকা, আর আমাকে দিয়েছে ক্লোজিং ব্যালেন্স 2014 সালের ব্যালেন্স হচ্ছে 35,000, আর 2025 সালের 31 মার্চের ব্যালেন্স হচ্ছে 46,000। তাহলে তোমার ডেটার্সের ব্যালেন্স কত ছিল 35, আর এখন দাঁড়াচ্ছে সেটা 46,000, 46,000 টাকা। তার মানে তোমার ডেটার্সের ব্যালেন্স কি হয়ে গেল, বেড়ে গেল। ডেটার্সকে যাকে আমি ধারে বিক্রি করি তার ব্যালেন্স বেড়ে যাচ্ছে। কি করে বেড়ে যাচ্ছে না, সে আমাকে পেমেন্ট করছে না, তার ব্যালেন্স, তাই জন্য তার ব্যালেন্স বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ যদি, আমি কাউকে ধারে বিক্রি করছি, সে আমাকে টাকা দিচ্ছে না, তাহলে আমি তাকে কনস্ট্যান্টলি ধারে বিক্রি করে দিই, তার মানে কি, তার ব্যালেন্স কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। ওকে, কিন্তু সে যদি আমাকে পেমেন্ট করতে থাকে তাহলে তার ব্যালেন্স কিন্তু কনস্ট্যান্টলি কমতে থাকবে। এখানে কি হচ্ছে না, আমি তাকে গুড সেল করে যাচ্ছি কিন্তু সে আমাকে পেমেন্ট করছে না, তার জন্য তার ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। ওকে, তো ডেটার্সের ব্যালেন্স বেড়ে গেলে আমার পকেটে কি টাকা আসছে, পকেটে টাকা আসছে না, তাই তো, উল্টে আমার থেকে গুডস চলে যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে, এটা আমার লেস করবো, কারণ আমার থেকে গুডস চলে যাচ্ছে। তো এটা কি হবে, লেস হবে, লেস ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল। কত টাকা না, 11,000 টাকা। ছিল 35, হয়ে গেছে 46, তাহলে 11,000 বেড়ে গেছে, সেই 11,000 এখানে বসিয়ে দেবে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। নেক্সট, স্টক ইন হ্যান্ড। স্টক ইন হ্যান্ড মিনস ক্লোজিং স্টক। লাস্ট ইয়ারে ক্লোজিং স্টক হচ্ছে 55,000, এবছরে ক্লোজিং স্টক হচ্ছে 42,000 টাকা। তার মানে আমার স্টকসের ভ্যালু কি হয়েছে, কমে গেছে। আগের বছর 55,000 টাকা স্টক ছিল, এবছর আমার কাছে স্টক আছে 42,000। তাহলে স্টক আমার কারেন্ট অ্যাসেটসের ভ্যালু যদি কমে যায় তাহলে আমরা সেটা অ্যাড করি। কেন অ্যাড করি, স্টকস আমার কাছে কমছে মানে কি, স্টকস কমছে মানে লাস্ট ইয়ারে 55,000 টাকা স্টক ছিল, এখন আমার কাছে 42,000 স্টক আছে। তার মানে এই বছর আমার বেশি সেল হয়েছে, এবছর যেহেতু বেশি সেল হচ্ছে তাই আমার কাছে স্টক কম পড়ে গেছে বছরের শেষে। তাহলে স্টক যদি আমি বেশি বিক্রি করি, আমার পকেটে কী হয়েছে, টাকা এসছে, আমার পকেটে কী হয়েছে, টাকা এসেছে। তাহলে এটাকে আমরা কি করব, এই যে আমার যেটা স্টক ইন হ্যান্ড বলেছে এটা আমরা অ্যাড করব, কারণ স্টক বিক্রি হয়ে গেলে পকেটে টাকা আসে, তাহলে এটা আমাকে কী করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড ডিক্রিজ ইন স্টক। তো স্টক আমার কমেছে হচ্ছে 13,000 টাকা, এটা আমরা অ্যাড করে নেব। নেক্সট আছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আনবো না, তো ক্যাশ ইন হ্যান্ডের কোনো এন্ট্রি আমরা এখানে করবো না। নেক্সট হচ্ছে এক্সপেন্সেস ডিউ। এক্সপেন্সেস ডিউ মানে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কোথায় বসে না, কারেন্ট লায়াবিলিটি। তো লাস্ট ইয়ারের আউটস্ট্যান্ডিং আমাকে বা এক্সপেন্সেস ডিউ বলছে লাস্ট ইয়ারে 6,000, কারেন্ট ইয়ারের আউটস্ট্যান্ডিং বলছে 8,000 টাকা। তো লাস্ট ইয়ারে আমার থেকে কেউ 6,000 টাকা পেতো, এই বছর তার ব্যালেন্স 8,000 টাকা হয়ে গেছে, মানে সে এই বছর আমার থেকে 8,000 টাকা পায়। লাস্ট ইয়ার কত টাকা পেতো, 6,000, এবছর সে আমার কত পায়, 8,000 টাকা। 2,000 টাকা বেড়ে গেল। কেন বেড়ে গেল, আমি টাকা দিইনি, যার জন্য তার ব্যালেন্স কী হচ্ছে, 2,000 টাকা আউটস্ট্যান্ডিং বা এক্সপেন্সেস ডিউয়ের ব্যালেন্স 2,000 টাকা বেড়ে গেছে। আমি যদি পেমেন্ট করে দিতাম ব্যালেন্স কমে যেত, যেহেতু আমি পেমেন্ট করিনি দ্যাট মিনস টাকাটা আমার পকেটেই রয়ে গেছে। ঠিক আছে, তার জন্য আমি পেমেন্ট করিনি, টাকাটা আমার কোথায় রয়েছে, পকেটেই রয়েছে। তখন সেটাকে আমরা কি করব, অ্যাড করব। অ্যাড ইনক্রিজ ইন এক্সপেন্সেস ডিউ। কত টাকা, 2,000 টাকা।
ঠিক আছে। নেক্সট আছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে ক্রেডিটার্স। ক্রেডিটার্সের লাস্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 60,000 টাকা, আর এবছরের ক্লোজিং ব্যালেন্স 2025-এর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 53,000 টাকা, 53,000। 2024 সালের ব্যালেন্স হচ্ছে 60, আর এবছরের ব্যালেন্স হচ্ছে 53,000 টাকা। ক্রেডিটার্স মানে কি? যার থেকে আমি ক্রেডিটে পারচেস করি, আমি যার থেকে ক্রেডিটের পারচেস করি তাকে বলা হয় ক্রেডিটার্স। এবার লাস্ট ইয়ার সে আমার থেকে 60,000 টাকা পেত, এবছরের শেষে দেখা যাচ্ছে যে সে আমার থেকে 53,000 টাকা পায়। কত? 53,000। লাস্ট ইয়ারে কত পেত? 60,000। এবছর কত পাচ্ছে? 53,000। তার মানে এই যে ভ্যালুটা কমে গেল, কত টাকা? 7,000 টাকা ভ্যালু কমে গেল। কেন কমলো? না, আমি তাকে পেমেন্ট করে দিয়েছি। যদি কেউ আমার থেকে টাকা পায়, আমি তাকে পেমেন্ট করে দিই, তাহলে অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে না, ক্রেডিটার্সের ব্যালেন্স কমবে। তার মানে কি আমার পকেট থেকে টাকা চলে গেছে। কত টাকা গেছে? 7,000 টাকা। সেটা আমরা এখানে কি করব? লেস করব। লেস ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 7,000 টাকা। এটা আমার ব্র্যাকেটে বসবে। এবার এটাকে আমরা ব্যালেন্স করব। তো -11 আর -7, -11 আর -7,000 করলে হয় -18,000। -18,000 থেকে আমাকে কী করতে হবে? 15,000 টাকা যোগ করতে হবে। তাহলে আমার ব্যালেন্স আসবে -3,000 টাকা। কত? -3,000। তাহলে এখানে 1 লাখ ছিল, সেখান থেকে 3,000 টাকা যদি মাইনাস করো, তার ব্যালেন্স হয়ে যাবে 97,000। তো আমাদের এখানে ক্যাশ কী হয়েছে? এটা পজিটিভ ব্যালেন্স। পজিটিভ ব্যালেন্স মিনস ক্যাশ ইনফ্লো বলা হয়, ক্যাশ ইনফ্লো। আর এই ব্যালেন্সটাই যদি আমাদের ব্র্যাকেটের মধ্যে বা নেগেটিভ ব্যালেন্স আসতো, তখন সেটাকে বলতাম আউটফ্লো। আগের যে ভিডিওটা যারা দেখেছো সেটা তারা জানো, যদি নেগেটিভ ব্যালেন্স হয় তাকে আমরা বলি আউটফ্লো, আর যদি পজিটিভ ব্যালেন্স হয়, যেমন এই প্রশ্নে আমার পজিটিভ ব্যালেন্স, তখন তাকে আমরা কি বলবো? ইনফ্লো, ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে। তো এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16, অপারেটিং অ্যাক্টিভিটিসের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের সঙ্গে সলভ করে দেখালাম কীভাবে সলভ করতে হয় এখানে। তো আশা করি এই ধরনের প্রশ্ন যদি অপারেটিং অ্যাক্টিভিটিস রিলেটেড এই ধরনের প্রশ্ন এক্সাম হলে আসে, তোমরা সেটা সাকসেসফুলি সলভ করে আসতে পারবে। আশা করি আমি যে মেথডটা তোমাদেরকে বুঝিয়েছি, বা দুটো মেথড একসঙ্গেই বুঝিয়েছি, আশা করি তোমাদের সেই মেথডটা তোমাদের মাথায় গেছে এবং তোমরা সেটা এক্সাম হলে সাকসেসফুলি লিখে আসতে পারবে। তো এই আশা নিয়ে আমি তোমার ভিডিওটা শেষ করছি। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।